আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই তোমরা ভালো আছো। আইসিটির নতুন ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে, সহকারী শিক্ষক, বিএসসি নির্ঝর, ঢাকা ক্যান্টনমেন্ট। আজকে আমরা আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়ের যে তৃতীয় পাঠ, যেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, তথ্য ও উপাত্ত, এই সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। খুব মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি তোমরা উপভোগ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থী, শুরুতেই আমরা সময় নষ্ট না করে কি করব, আমাদের শ্রেণীকক্ষের যে 5টি মূল্যবোধ আছে, বেসিক যে রুলসগুলো আছে, গ্রাউন্ড রুল যেটাকে আমরা বলে থাকি, সেগুলো চর্চা করে থাকব। আমরা সবাই দেখে দেখে এই জিনিসগুলো বলার চেষ্টা করব। আমি বলেছি যে এইগুলো আমরা প্রতিদিনই চর্চা করব। প্রতিদিন চর্চা করতে করতে এইগুলো কি হবে, আমাদের নিজেদের ভিতরে এগুলো গেঁথে যাবে। কেমন? আমরা দেখে নিই প্রথম মূল্যবোধটি কি, যে প্রতিটি ক্লাসে আমরা যখন আমরা কোনো কাজে অংশগ্রহণ করব, সেই কাজে আমরা সবসময় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার চেষ্টা করব। দ্বিতীয়টি হচ্ছে দলগত অথবা জোড়ায় কাজ করার সময় একে অন্যকে আমাকে কি করতে হবে, সাহায্য সহযোগিতা করার মনোভাব আমাদের থাকতে হবে। কে কষ্ট পায় এমন কোনো মন্তব্য বা এমন কোনো কাজ কখনোই আমরা করব না। কেউ কোনো বিষয়ে অস্বস্তি বোধ করলে তা শোনা বা দেখার চেষ্টা আমরা কখনোই করব না। একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অন্যের ভালো কাজের সবসময় আমরা প্রশংসা করব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমাদের কি কি উপকরণ, শিক্ষা উপকরণ প্রয়োজন হবে সেগুলো আমরা একটু দেখে নিই। আমাদের আইসিটি বই ও খাতার প্রয়োজন হবে, পেন্সিল, ইরেজার, পেন্সিল কাটার এবং রঙিন কলমের প্রয়োজন হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। শুরুতেই আমরা রিক্যাপের মাধ্যমে, মানে গত সেশনে আমরা কি কি করেছিলাম সেইটা আমরা একটু রিক্যাপ করে নিব। আমরা শুরুতেই কি করেছিলাম, গত ক্লাসের শুরুতে আমরা যথারীতি যেটা করে থাকি শ্রেণীকক্ষের মূল্যবোধ, সেটা চর্চা করেছিলাম। আমরা গত ক্লাসে আইসিটির প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা লাভ করেছিলাম। আইসিটির অপ্রয়োজনীয় ব্যবহারের কুফল সম্পর্কে আমরা ধারণা লাভ করেছিলাম। খুব মজাদার একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দেখেছিলাম যে অপ্রয়োজনীয় ব্যবহার আইসিটির কীরকম হতে পারে, এটা আমাদের কিভাবে দুর্ভোগ আমাদের জীবনে আনতে পারে সেটা সম্পর্কে আমরা ধারণা লাভ করেছিলাম। এইরকম মজাদার ভিডিওর মাধ্যমে, এরকম মজাদার ক্লাসের মাধ্যমে শিখতে কারে না ভালো লাগে বলো? নিশ্চয়ই তোমরাও অনেক বেশি আনন্দ করে, অনেক হাস্যোজ্জ্বল পরিবেশের মাধ্যমে তোমাদের আইসিটি ক্লাসটি গতটি করেছিলে, তাই না? গত ক্লাসটা অবশ্যই খুব আনন্দের মাধ্যমেই করেছো। এইভাবেই প্রতিটি ক্লাসই আমরা অনেক আনন্দ এবং উৎফুল্লতার মাধ্যমেই করার চেষ্টা করব, ঠিক আছে? এবং এইভাবেই আমরা বিভিন্ন মজার ভিডিও, মজার কার্টুন বা এরকম মজাদার যে সকল অ্যানিমেশন আছে সেগুলোর মাধ্যমেই আমরা জানবো এবং শিখবো। তাহলে কি হবে, আমরা খুব আনন্দের সাথে আমাদের পড়াশোনাটা করতে পারবো, ঠিক আছে? এবং কি করেছিলাম, গত ক্লাসে আমরা দলগত কিছু কাজ করেছিলাম। এরপরে আত্মবিশ্লেষণের মাধ্যমে আমরা আমাদের ক্লাসটাকে শেষ করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা নতুন একটি টপিক নিয়ে বিশদভাবে জ্ঞান অর্জন করতে চলেছি, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ টপিক, আমি কিন্তু বারবার করেই বলছি, খুবই মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করছি। এক হচ্ছে গ্লোবাল ভিলেজ, উপাত্ত এবং তথ্য। খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি, এজন্য খুবই মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি করবে বলে আমি ধারণা রাখছি। যদিও এই টপিকটি সম্পর্কে গত ক্লাসে আমি তোমাদের কিছুটা বলেছিলাম, ঠিক আছে? কিছুটা বলেছিলাম, কিন্তু সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করিনি। তো মনে করে দেখো তো সেটি কি টপিক ছিল। একটু আগেও কিন্তু আমি তোমাদের বলেছি কি ছিল সেটি, অনেকেই হয়তো বলতে পেরেছো। সেটা কি ছিল? টপিকটি ছিল গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ আমি বলেছিলাম, তাই না? এর এক কনসেপ্টটা আমি তোমাদের বলেছিলাম যে আসলে গ্লোবাল ভিলেজ বলতে কি বোঝায়। চলো এই মজাদার টপিকটি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করি যে আসলে গ্লোবাল ভিলেজ বলতে কি বোঝায় বা গ্লোবাল ভিলেজ জিনিসটি কি। গ্লোবাল ভিলেজ একবিংশ শতাব্দীর বিশ্বব্যাপী সংযোগকে এক কথায় গ্লোবাল ভিলেজ বলা হয়। এই যে আমাদের বর্তমান
শতাব্দী, এটাকে কি বলা হয়? একবিংশ শতাব্দী। তাহলে এই একবিংশ শতাব্দীর এই যে বিশ্বব্যাপী সংযোগ বা এই যে যোগাযোগ ব্যবস্থা, সংযোগ ব্যবস্থা একবিংশ শতাব্দীতে এই যে আমরা আমাদের বিশ্বের প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি এলাকা একে অন্যের সাথে কি কানেক্টেড, এই যে কানেক্টিভিটি, এই সংযোগ, এইটাকে এক কথায় বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। ঠিক আছে, গ্লোবাল ভিলেজ একটি ধারণা, একটা কনসেপ্ট। ঠিক আছে, গ্লোবাল ভিলেজ বিষয়টা আসলে একটা ধারণা বা কনসেপ্ট, যা আধুনিক প্রযুক্তি যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পৃথিবীকে একটি ছোট গ্রাম হিসাবে চিহ্নিত করে। রূপক অর্থে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন মানে এখানে কালচারের সমন্বয় ঘটেছে, মনে হচ্ছে সব কিছু মিলেমিশে একটি মাত্র গ্রাম। এত বড় বিশ্বটা সবাই একে অন্যের সাথে মিলিত হয়ে একটি মাত্র গ্রাম, এই যে ধারণাটা বা কনসেপ্টটা, এই কনসেপ্টটাই হচ্ছে মূলত গ্লোবাল ভিলেজ। ঠিক আছে, সবাই সবার সাথে কানেক্টেড। আমি গত ক্লাসে কিন্তু বলেছিলাম তোমাদের যে গ্লোবাল ভিলেজ বিষয়টা এরকম যে একটা গ্রামে যেমন আমরা একে অন্যের সাথে যেভাবে কানেক্টেড, একে অন্যের সাথে যখন তখন চাইলে যোগাযোগ করতে পারছি, একে অন্যের খোঁজ খবর রাখতে পারছি, একে অন্যের আনন্দে শরিক হতে পারি, দুঃখেও শরিক হতে পারি, যেভাবে একে অন্যের প্রতি আমরা ইম্প্যাথেটিক বা সহমর্মিতা আমরা প্রদর্শন করে থাকি, একইভাবে বিশ্বটাও যেন আমাদের সকলের সাথে, বিশ্বে আমরা হয়তো আমি এইখানে আছি, আরেকজন আছে হয়তো সুদূর ইউরোপে, তার সাথেও আমি এই একইভাবে কানেক্টেড প্রযুক্তির মাধ্যমে। এই যে ধারণাটা, এই ধারণাটাই হচ্ছে মূলত গ্লোবাল কনসেপ্টে, দুঃখিত, গ্লোবাল ভিলেজের কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এটা মূলত পুরো বিশ্বটাই বর্তমানে রূপান্তরিত হয়েছে একটি গ্রামে। এত বড় বিশ্ব আমার হাতের মুঠোয় চলে এসেছে, একটি গ্রামের মাধ্যমে আমরা রূপক অর্থে এটাকে প্রকাশ করতে পারি। এই যে ধারণা, সেটাই হচ্ছে মূলত গ্লোবাল ভিলেজের ধারণা। ঠিক আছে, এটি মূলত কানাডিয়ান অধ্যাপক মার্শাল ম্যাকলুইহান, কে? মার্শাল ম্যাকলুইহান। সেই মার্শাল ম্যাকলুইহানের তৈরি করা একটা তত্ত্ব, একটা থিওরি, যেখানে তিনি উল্লেখ করেছেন ইলেকট্রনিক মিডিয়ার সাহায্যে বিশ্বজুড়ে মানুষের সংযোগ এবং আত্মসংস্কৃতি বিনিময়ে পৃথিবীকে একটি গ্রাম রূপে উপস্থাপন করেছে। মার্শাল ম্যাকলুইহান কি বলেছে? উনি একটা ধারণা এস্টাবলিশ করতে চেয়েছেন, বা একটা তত্ত্ব বা একটা থিওরি এস্টাবলিশ করতে চেয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে ইলেকট্রনিক মিডিয়ার সাহায্যে, কার সাহায্যে? ইলেকট্রনিক মিডিয়ার সাহায্যে বিশ্বজুড়ে মানুষের সংযোগ এবং আত্মসংস্কৃতি বিনিময়ে পৃথিবীকে একটি গ্রাম রূপে উনি উপস্থাপন করতে চেয়েছেন। ঠিক আছে, তো গ্লোবাল ভিলেজের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো, যে আসলে গ্লোবাল ভিলেজটা তো আমরা বুঝলাম বিষয়টা কি, সেটা সম্পর্কে তো আমরা অবশ্যই ধারণা পেয়েছি, আমার আলোচনার মাধ্যমে তো তোমরা পেলেই। তো এইটা আসলে এইটার কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত যোগাযোগ। গ্লোবাল ভিলেজের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে দ্রুত যোগাযোগ। দেখো, ইন্টারনেট, মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মুহূর্তের মধ্যেই যোগাযোগ করা সম্ভব না? আমি চাইলে, আমি এখানে আছি, আমার কোনো বন্ধু যদি আমেরিকায় থাকে, তার সাথে আমি খুব দ্রুত যোগাযোগ করতে পারছি না? আমি গ্রামের, মনে করো আমার নিজে যে গ্রামে থাকি, সেই গ্রামে যদি আমি আমার একটা বন্ধুর সাথে যোগাযোগ করতে চাই, সেটা যত সহজে করা সম্ভব, তার থেকেও সহজে করা সম্ভব আমার আমেরিকায় বসে থাকা সেই বন্ধুর সাথে যোগাযোগ করা। কারণ আমার গ্রামের ওই বন্ধুর সাথে যদি আমার যোগাযোগ করতে হয়, আমাকে কষ্ট করে তার বাসায় যেতে হবে, তার সাথে কথা বলতে হবে, তাই না? তার থেকে তো সহজ, আমি পকেট থেকে মোবাইল ফোন বের করলাম, একটা ভিডিও কল দিয়ে দিলাম, আমার সেই আমেরিকায় বসে থাকা বন্ধুর সাথে আমি যোগাযোগ করে ফেলছি, তাই না? তাহলে প্রথম যে বৈশিষ্ট্যটা গ্লোবাল ভিলেজের, সেটা হচ্ছে দ্রুত যোগাযোগ। দ্রুত যোগাযোগের মাধ্যমে কি করছি? আমরা একে অন্যের সাথে খুব মানে সহজেই কানেক্টেড থাকতে পারছি। ঠিক আছে, দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে, ঠিক আছে, তো চিত্রে একটি পৃথিবীর মানচিত্র দেখা যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পৃথিবীর একটা মানচিত্র, যেখানে ইন্টারনেট কেবল, মোবাইল সিগন্যাল এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতীকগুলো সংযুক্ত হয়েছে। ঠিক আছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ ভিডিও কল,
ই কমার্স এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে সংযুক্ত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ভিডিও, দুঃখিত, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে পৃথিবীর ছবি দেখতে পাচ্ছ। পৃথিবী, এখানে দেখো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কিন্তু এখানে লোগো দেয়া আছে। এই লোগোটা তো তোমরা সবাই চিনো অনেকেই, তাই না? হোয়াটসঅ্যাপের লোগো। আমরা ওই একটা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। এই যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আমি কি করতে পারবো, এই যে ল্যাপটপের সাহায্যে মনে করো আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি, অথবা আমি স্মার্টফোনের সাহায্যে, এটা তো আরো বেশি সহজ, ল্যাপটপের থেকেও বেশি সহজ হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা। তাহলে আমি স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ আমি দেখালো ইনস্টল দেওয়া আছে, আমার কোনো একজন বন্ধু সে আমেরিকায় আছে বসা, হয়তো এইখানে আমার বাংলাদেশ আছে, তাই না? আমি এইখানে যোগাযোগ করব। তো এত দূর রাস্তা আমি কিভাবে যোগাযোগ করব? হোয়াটসঅ্যাপের মাধ্যমে করব, তাই না? তাহলে এই যে পৃথিবীকে আমি, এই যে প্রতীকী অর্থে এখানে দেখানো হয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি মোবাইল ফোনে কি করছি, মোবাইল ফোনে আমার হোয়াটসঅ্যাপ ইনস্টল দেওয়া আছে, সেই বন্ধুরও হোয়াটসঅ্যাপ ইনস্টল দেওয়া আছে, আমরা হোয়াটসঅ্যাপ হয়তো ভিডিও কলে কথা বলে ফেললাম। তাহলে কি হলো, পৃথিবীটা আমার হাতের মুঠোয় চলে আসলো। ঠিক আছে, ঠিক আছে। দ্বিতীয় যেটি আসছে, দ্বিতীয় যেই পয়েন্টটা আসছে গ্লোবাল ভিলেজের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সাংস্কৃতিক বিনিময়। দেখো, বিভিন্ন দেশের মানুষ একে অপরের সংস্কৃতি, ভাষা, খাদ্য এবং জীবনধারার সঙ্গে পরিচিত হচ্ছে গ্লোবাল ভিলেজের মাধ্যমে। একটা সময় ছিল যখন আমরা হয়তো জানতাম না যে চাইনিজরা কেমন খাবার খায়, চাইনিজরা কেমন খাবার খাচ্ছে এটা আমাদের হয়তো জানা, অনেকে সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব হতো না। ওরা কোন ধরনের খাদ্য খায়, আমরা বাঙালিরা কোন ধরনের খাদ্য খাই, বা আমাদের উপমহাদেশে কোন কোন ধরনের খাদ্য মানে প্রচলিত আছে, এইটা কিন্তু আবার ইউরোপের কেউ হয়তো জানতো না। কিন্তু এখন কি হয়েছে, এই যে আমাদের খাদ্য সংস্কৃতি থেকে শুরু করে আমাদের ভাষা, আমাদের কৃষ্টি, হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে, আমরা কোন ধরনের পোশাক পরি, আমরা কোন ধরনের কথা বলতে অভ্যস্ত, এই যে বিষয়গুলো একে অন্যের সাথে খুব সহজেই কিন্তু আমরা বিনিময় করতে পারছি। তার মানে কি, সাংস্কৃতিক বিনিময় হচ্ছে এই গ্লোবাল ভিলেজের মাধ্যমে, বা আমাদের এই বর্তমান প্রযুক্তিকে কাজে লাগিয়ে। তাহলে এটাও গ্লোবাল ভিলেজের অন্যতম একটা মানে এখানে আমরা দেখতে পাচ্ছি বৈশিষ্ট্য, যে সাংস্কৃতিক বিনিময় সম্ভব একে অন্যের সাথে খুব দ্রুত। আগে একটা এরকম সাংস্কৃতিক বিনিময় করা কিন্তু চারটাখানি কথা ছিল না, তুমি কয়টা দেশ থেকে মানুষ নিয়ে আসবা। কিন্তু এখন কি হচ্ছে, আমরা মোবাইল ফোনে হোক, ল্যাপটপে হোক, আমরা ভিডিও দেখে দেখে আমরা জানতে পারছি যে অমুক দেশের কালচারটা আসলে কি, অমুক দেশে কেমন পোশাক পরে, অমুক দেশে কেমন খাদ্য গ্রহণ করে, কোন ভাষায় কথা বলে, কিভাবে কথা বলে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা সম্যক ধারণা লাভ করতে পারছি। ঠিক আছে, এই যে চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রে সাংস্কৃতিক বিনিময়ের একটা ধারণা আমাদের এখানে তুলে ধরা হয়েছে। একটি বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, পোশাক এবং শিল্পকলা ভাগাভাগির উপর এই চিত্রটা কিন্তু এখানে গুরুত্ব দেয়। তোমরা দেখতে পাচ্ছ এক বিশ্ব, সেখানে বিভিন্ন ধরনের কালচার আছে, বিভিন্ন ধরনের কালচার, কোন অঞ্চলে কোন ধরনের কালচার আছে, কি বৃত্তান্ত, এগুলো কিন্তু আমরা একটা চিত্রের মাধ্যমে আমরা যেমন দেখতে পাচ্ছি, তেমনি কালচারের যে এই যে বৈচিত্র্যপূর্ণ কালচার, এই যে ডাইভার্সিটি আমাদের মধ্যে আছে, এই ডাইভার্সিটিগুলো সম্পর্কে কিন্তু আমরা খুব সহজেই এখন ধারণা লাভ করতে পারি। কিসের মাধ্যমে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। তাহলে গ্লোবাল ভিলেজের দ্বিতীয় যে এই বৈশিষ্ট্য, সেটি হচ্ছে সাংস্কৃতিক বিনিময়, সেটা সম্পর্কেও আমরা হয়তো খুব সহজে বুঝে গিয়েছি। এবার আসছে 3 নম্বর বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অর্থনৈতিক সংযোগ। আন্তর্জাতিক বাণিজ্য এবং বহুজাতিক কোম্পানিগুলোর বিস্তৃতির মাধ্যমে বিশ্বের বিভিন্ন অংশ একে অপরের সাথে নির্ভরশীল। ঠিক আছে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আমরা কি করছি, আমাদের পণ্য আমদানি রপ্তানির মাধ্যমে কি করছি, আমরা একে অন্যের সাথে কি হচ্ছে, অর্থনৈতিকভাবে সম্পর্ক আমাদের কি হচ্ছে, ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, এবং এই সম্পর্ক ডেভেলপের মাধ্যমে অর্থনৈতিকভাবে আমরা আরো বেশি সচল হয়ে যাচ্ছি, সমৃদ্ধ হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা এখানে কিন্তু সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি যে বিশ্ব একটি, কিন্তু সবাই সবার সাথে যোগাযোগ এবং কি করছে, এই রুট দিয়ে কেউ হয়তো যোগাযোগ করছে, কেউ হয়তো বাই এয়ার যোগাযোগ করছে, ঠিক আছে, কেউ হয়তো জলপথে যোগাযোগ করছে। এইভাবে যোগাযোগের মাধ্যমে কি হচ্ছে, ইউজুয়ালি আমরা বিভিন্ন ধরনের যে অর্থনৈতিকভাবে আমরা বেনিফিশিয়াল হচ্ছি, অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হয়ে যাচ্ছি। কিসের মাধ্যমে হচ্ছি, আমরা এই যে ইম্পোর্ট এক্সপোর্ট বা আমদানি রপ্তানির মাধ্যমেই কিন্তু আমরা
একে অন্যের সাথে কানেক্টেড হতে পারছি। 4 নম্বর যে বৈশিষ্ট্যটা আসছে সেটা হচ্ছে গণমাধ্যমের প্রভাব। টেলিভিশন, তারপরে সংবাদ মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে একটি ঘটনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। আমরা জানি, আমাদের এই কথাটা তো আমাদের খুবই, এবং মোবাইলের মাধ্যমেও আমরা জানি যে কোনো কিছু ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া বিষয়টা আসলে কি? মূলত ভাইরাস যেমন এক থেকে আরেকের শরীরে ছড়াচ্ছে, একজন মানুষ থেকে অন্য মানুষের শরীরে বা এক পশু থেকে অন্য পশু বা মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে, তেমনি এই মোবাইল ফোনে একটা তথ্য বা একটা ভিডিও বা একটা চিত্র বা একটা সংবাদ, যে কোনো কিছু কি হচ্ছে এক মোবাইল থেকে অন্য মোবাইলে, এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে, এইভাবে ধীরে 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 এটা স্প্রেয়ার বা ছড়িয়ে পড়ছে। এই যে ছড়িয়ে পড়ার যেই প্রবণতা, এইটাই হচ্ছে মূলত ভাইরাল হয়ে যাওয়া। তাহলে কোনো একটা ভালো দিক, ভালো জিনিস হোক মন্দ জিনিস হোক, এটা খুব সহজেই কিন্তু বর্তমানে কি হচ্ছে, টেলিভিশন, সংবাদ মাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম বিভিন্ন, সেগুলোর মাধ্যমে ফেসবুক হতে পারে, হ্যাঁ, তারপরে হোয়াটসঅ্যাপ হতে পারে, এরকম বিভিন্ন ইউটিউব হতে পারে, এগুলোর মাধ্যমে কি হচ্ছে, তোমরা রিলস দেখো, ওই টিকটক দেখো, এগুলোর মাধ্যমে কি হয়, ছড়িয়ে পড়ে একটা থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে অন্য দেশে, এক এলাকা থেকে অন্য এলাকায়, এক কালচার থেকে অন্য কালচারে এই জিনিসগুলো ধীরে 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 ছড়িয়ে পড়ছে। একটা সময় কিন্তু আমাদের দেশে এই ধরো রেস্টুরেন্টে যে খাওয়া এত বেশি পপুলার ছিল না, আমরা এটাকে অনেক বেশি মানে বিলাসবহুল মনে করতাম, যে রেস্টুরেন্টে যাচ্ছে মানুষ, হ্যাঁ, হয়তো বছরে একবার যেত কি যেত না, এটাকে খুব বিলাসবহুল মনে করা হতো। কিন্তু বর্তমানে এটা কিন্তু একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কেন? আমরা দেখেছি যে মানে এই যে খাওয়া দাওয়া করছে, এই করছে, কোথাও খেতে যাচ্ছে, ছবি তুলছে, ভাইরাল হচ্ছে, এই মাধ্যমে কিন্তু আমরা কি হচ্ছে, একে অন্যের সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। যেরকম তেমনি গণমাধ্যমের প্রভাবে এই যে আমাদের বিভিন্ন ধরনের গণমাধ্যম, বিভিন্ন মিডিয়া, সেগুলোর প্রভাবে আমরা অন্য দেশের কালচার দেখছি, তারা কোন ধরনের পোশাক আশাক পরছে, কোনটা করলে ভালো লাগছে, কি করলে আমার এটা আরও বেশি ইন্টারেক্টিভ মনে হচ্ছে, এই জিনিসগুলো আমরা গণমাধ্যমের প্রভাবে আমরা কি হচ্ছি, আমরা প্রভাবিত হয়ে যাচ্ছি। আমরা তাদের কাছ থেকে শিখছি, জানছি এবং তাদের মতো করার চেষ্টা করছি। তেমনি তারাও আমাদের কাছ থেকে শিখছে, জানছে, আমাদের মতো করার চেষ্টা করছে। যেটা তার ভালো লাগছে, যে অংশটুকু সে আমাদের থেকে সেই জিনিসটা কপি করছে, তাদের যে অংশটুকু আমার ভালো লাগছে সেটা আমরা আমাদের মতো করে কপি করছি। এই যে বিষয়টা ঘটাচ্ছে, এটা ঘটাচ্ছে হচ্ছে গণমাধ্যম। এই মিডিয়ার কাজটা করে যাচ্ছে গণমাধ্যম, মানে একে অন্যের এক সংস্কৃতিকে অন্য সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং একে অন্যের সাথে মিলেমিশে তার প্রভাব সৃষ্টি করছে, একটা গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করছে হচ্ছে গণমাধ্যম। তো এর ভালো প্রভাবও আছে, খারাপ প্রভাবও আছে, যদিও ভালোটাই বেশি, তবে এর মধ্যে যেগুলো খারাপ সেটা অত্যন্ত খারাপ। এজন্য খারাপ দিকগুলো আমাদের একটু অ্যাভয়েড করে চলতে হবে, ঠিক আছে? এরপরে আসছে হচ্ছে শিক্ষা ও জ্ঞান বিনিময়ের ধারণা। শিক্ষা ও জ্ঞান বিনিময়ের ধারণা, চিত্রে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ও জ্ঞান বিনিময়ের ধারণা তুলে ধরা হয়েছে, এখানে ধরা হবে, তুলে ধরা হয়েছে। এটি গ্লোবালাইজেশন তথা গ্লোবাল ভিলেজের মাধ্যমে বিশ্বব্যাপী শিক্ষার শক্তি এবং প্রযুক্তির মাধ্যমে জ্ঞানের আদান প্রদানের গুরুত্ব তুলে ধরছে, ঠিক আছে? আমরা এখানে সেই বিষয়টাই দেখতে পাচ্ছি। শিক্ষা হয়তো আমার দেশে একরকম ভাবে আমি শিক্ষা গ্রহণ করছি, অন্য একটি দেশে অন্যভাবে শিক্ষা গ্রহণ করছে, হ্যাঁ, তো তার হয়তো কোনো একটা বিষয়, আমরা যারা শিক্ষকরা আছি আমরা কিন্তু এই জিনিসগুলো আবার ফলো করি, যে কোনো একটা দেশে বা কোনো উন্নত কোনো বিশ্বে কোথাও উন্নতভাবে, উন্নত পদ্ধতিতে, আরো আপডেটেড ওয়েতে মানে শিক্ষা ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা, আমরা শিক্ষকরা আবার সেই জিনিসগুলো দেখি বা সেখান থেকে ধারণা নেওয়ার চেষ্টা করি এবং সেই জিনিসগুলো তোমাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে তোমরা খুব সহজেই আমাদের কাছ থেকে কোনো কিছু নিতে পারো, ঠিক আছে? তো আসো গ্লোবাল ভিলেজের উদাহরণ কিছু দেখে নিই। ইন্টারনেট ভিত্তিক ব্যবসা, প্রথমটা যেটা আসছে সেটা হচ্ছে ইন্টারনেট ভিত্তিক ব্যবসা। এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামাজন, আলিবাবা এবং ফ্লিপকার্টের মতো ই কমার্স সাইটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে পণ্য ক্রয় বিক্রয় করা যায়, প্রথমটা, ঠিক আছে? তারপরে বলছে সাংস্কৃতিক বিনিময়। আমেরিকার ক্যালিফোর্নিয়ার হলিউড সিনেমা
কিংবা ভারতের বলিউড সিনেমা সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে যাচ্ছে, তাই না? কিন্তু এটার এটার অরিজিনটা আসলে কোথায়? কোনোটার হয়তো আমেরিকায়, কোনোটার হয়তো ইন্ডিয়ায়, কিন্তু ছড়িয়ে পড়ছে কিন্তু সারা বিশ্বে। সমন্বিত প্রচেষ্টা, সেটা কি? এখানে কোভিড-19 মহামারীর সময় ভ্যাকসিন তৈরিতে বিভিন্ন দেশের বৈজ্ঞানিকদের একত্রে কাজ গ্লোবাল ভিলেজের একটা স্পষ্ট উদাহরণ। আমরা দেখতে পেরেছি যে কোভিডের জন্য যখন আমাদের সারা পৃথিবী স্তব্ধ হয়েছিল, সেই সময় কি হয়েছে, যারা হচ্ছে ভ্যাকসিন তৈরি করেছিল সে সকল মহৎ ব্যক্তিরা একত্রিত হয়ে কাজ করে কিন্তু কোভিডের ভ্যাকসিন তারা হচ্ছে ডেভেলপ করেছিল। তো এটা কিন্তু একটা গ্লোবাল ভিলেজের স্পষ্ট ধারণা। ঠিক আছে, তাহলে আমি আশা করি তোমরা গ্লোবাল ভিলেজ সম্পর্কে বিশদ ধারণা অর্জন করে ফেলেছো। তো প্রিয় শিক্ষার্থী, এবার এসো খুবই মজাদার টপিক আমরা শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে উপাত্ত ও তথ্য। উপাত্ত ও তথ্য, ঠিক আছে, নতুন টপিক আজকের আমাদের। তো উপাত্ত বিষয়টি কি এবং তথ্য কি? আসো প্রথমে আমরা উপাত্ত বা ডেটা, ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে ডেটা, সেই ডেটা সম্পর্কে জানি। প্রিয় শিক্ষার্থী, উপাত্ত বা ডেটা হলো বিচ্ছিন্ন কিছু সংখ্যা, চিহ্ন, শব্দ, ছবি বা অন্যান্য যে কোনো উপাদান যা বিশ্লেষণ বা ব্যাখ্যা করা হয়নি। তার মানে উপাত্ত বা ডেটা হলো এমন কিছু সংখ্যা বা এমন কিছু চিহ্ন বা এমন কিছু শব্দ বা এমন কিছু ছবি, ঠিক আছে, বা শব্দ বা ওয়ার্ড, এখানে শব্দ বলতে কিন্তু সাউন্ড না, শব্দ হচ্ছে ওয়ার্ড, এমন কিছু ওয়ার্ড বা শব্দ, ছবি, যেই জিনিসগুলো হচ্ছে র ম্যাটেরিয়াল একেবারে, যেগুলো এখনো বিশ্লেষণ করা হয়নি বা ব্যাখ্যা করা হয়নি। ঠিক আছে, বুঝতে কি কষ্ট হচ্ছে? আচ্ছা ঠিক আছে, সহজ হয়ে যাবে, কোনো টেনশন নেই, মনোযোগ দিয়ে শুধু শোনো। অর্থাৎ উপাত্ত হলো আলাদা আলাদা সংখ্যা, আলাদা আলাদা কিছু সংখ্যা, কিছু শব্দগুচ্ছ, ঠিক আছে, কিছু ছবি বা কোনো অমীমাংসিত উপাদান যা নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করে না, যেটার নিজের কোনো অর্থ নেই। ধরো আমি তোমাকে বললাম 100, এখন 100 এটা কি? 100 দ্বারা কি বোঝাচ্ছে? তুমি 100 তো শুধু একটা সংখ্যাই জানো, কিন্তু 100 বলতে যে আসলে কি বোঝায় এটা কিন্তু বোঝাচ্ছে না। 100 অনেক কিছুই হতে পারে। তাহলে এই 100টাই হচ্ছে মূলত উপাত্ত। কিন্তু আমি যদি তোমাকে বলি যে কোনো একটি ক্রিকেট ম্যাচে তামিম ইকবাল 100 রান করেছে, তখন কিন্তু এটার একটা নির্দিষ্ট এটা ইনফরমেশন দিচ্ছে, সেটা হচ্ছে তথ্য। তথ্য যখন পড়বো তখন আমরা দেখব, ঠিক আছে? তাহলে উপাত্ত হচ্ছে ওই সংখ্যাটা 100, কিন্তু এই 100 দ্বারা কিন্তু অনেক কিছুই বোঝানো যেতে পারে। 100 জিনিসটা আসলে কি? কিন্তু যখন আমি নির্দিষ্ট করে বলছি যে কোনো একটি ম্যাচে, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার কোনো একটি ম্যাচে ধরে নাও, সেখানে বাংলাদেশের হয়ে তামিম ইকবাল 100 রান করেছে, তখন কিন্তু এটা একটা সাম্যক ধারণা দিচ্ছে, ঠিক আছে? তাহলে উপাত্ত হচ্ছে শুধুমাত্র যদি আমি বলি 100, এটা হচ্ছে উপাত্ত, যা এই যে বললাম যে আলাদা আলাদা সংখ্যা, হতে পারে আলাদা কিছু শব্দ বা ওয়ার্ড, ঠিক আছে, হতে পারে কিছু ছবি, হতে পারে এরকম কিছু অমীমাংসিত কিছু উপাদান, যেটা নিজে নিজে কোনো অর্থ এটার থাকবে না, ঠিক আছে? উপাত্ত বা ডেটা হলো অপরিবর্তিত এবং বিশৃঙ্খলও হতে পারে। উপাত্ত ডেটা এটা অপরিবর্তিত এবং বিশৃঙ্খল হতে পারে। মনে করো তোমার ক্লাসের 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর এখানে আমি দিলাম, 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বার 50, 65, 70, 80, 90, 60, 55, 75, 85 এবং 95। এখানে 10 জন শিক্ষার্থীর আলাদা আলাদা কিছু মার্কস আমি এখানে দিয়ে দিলাম, কিন্তু কোন সাবজেক্টের মার্কস, কতর মধ্যে সে এটা পেল, এগুলো কিছু উল্লেখ করা নাই। শুধুমাত্র এখানে কি দেয়া আছে? কিছু সংখ্যা দেয়া আছে। এইটাই হচ্ছে মূলত ডেটা বা উপাত্ত, ঠিক আছে? এটি শুধুমাত্র উপাত্ত কারণ এর থেকে কোনো সিদ্ধান্ত বা ব্যাখ্যা পাওয়া যায় না, অলরেডি আমি এটা বলেছি। প্রিয় শিক্ষার্থী, এখানে 98, 100, 100, 96, 50 এবং 95 এগুলো হচ্ছে ডেটা। আমি তোমাদের বলছি কিছু সংখ্যা 98, 100, 196, 50, 95, তুমি কিছু বুঝতে পারছো? তুমি জানো যে এগুলো কিছু স্যার হয়তো আমাদের কিছু সংখ্যা বলেছেন, আর আমি তোমাদের কিছু সংখ্যা এখানে বললাম। তো এই জিনিসগুলো হচ্ছে মূলত ডেটা, কিন্তু এটা কিসের কি এটা কিন্তু তুমি বুঝলা না। এটা ক্রিকেট খেলার কোন কারোর রান হতে পারে, এটা প্রাপ্ত কোনো নাম্বার হতে পারে, ঠিক আছে? কি হতে পারে এটা সম্পর্কে কিন্তু তোমার কোনো ধারণা নাই। তাহলে এটা কি? মূলত
এটা হতে পারে কারোর পকেটে হয়তো 98 টাকা আছে, কারোর 100 টাকা আছে, কারোর এরকমও কিছু হতে পারে। নির্দিষ্ট কোনো অর্থ এইখানে এটা বহন করে না, এই কারণেই আলাদা আলাদা কিছু সংখ্যা, দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে উপাত্ত বা ডেটা। ঠিক আছে, একজনকে শুধু যদি উপাত্ত দেওয়া হয় আর কিছু বলে দেওয়া না হয় তাহলে এই উপাত্তগুলোর কোনো অর্থ থাকে না। ঠিক আছে, কিন্তু যখন এর সাথে তোমাকে বলে দেওয়া হয় যে এগুলো রিমি নামে একজন মেয়ের পরীক্ষায় পাওয়ার নম্বর, তখন তার একটা অর্থ খুঁজে পাওয়া যায়। ধরে নাও রিমি নামে একজন বাংলায় পেয়েছে 98, ইংরেজিতে 100, ম্যাথে 100। ঠিক আছে, এইভাবে যদি আমি আলাদা আলাদা করে বলি সেক্ষেত্রে কিন্তু তুমি ধারণাটা পাও। তা না হলে কিন্তু তোমার পক্ষে ধারণা পাওয়াটাও খুবই কষ্টকর যে আসলে এটা কিসের কি। বোঝাতে পারলাম ডেটা বা উপাত্ত বলতে আসলে কি বোঝায়? ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, উপাত্ত আর প্রেক্ষাপট মিলে একটা তথ্য বা ইনফরমেশন হয়ে যায়। কোনো প্রেক্ষাপটকে যদি উপাত্তের সাথে সংযুক্ত করে দেওয়া হয় সেক্ষেত্রেই তথ্য বা ইনফরমেশন হয়। ঠিক আছে, আমরা ইনফরমেশন সম্পর্কে পড়বো, কিন্তু এখন আমরা ধারণা নিলাম। তথ্যকে যদি বিশ্লেষণ করা হয় সেখান থেকে কিন্তু জ্ঞান বের হয়ে আসে। আমি তথ্যকে যদি ইনফরমেশনকে, আমি তথ্য সম্পর্কে পড়বো, যদিও সামনে আমরা পড়তে যাচ্ছি, এরপরেও আমরা জানি যে তথ্য জিনিসটাকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি সেক্ষেত্রে সেখান থেকে নলেজ আসে। বিভিন্ন ধরনের নলেজ বা জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষের উইজডম বা প্রজ্ঞাটা বৃদ্ধি পায়। এসো এখন আমরা তথ্য সম্পর্কে জানি। তথ্য আমরা অলরেডি বুঝে গিয়েছি তথ্য জিনিসটা কি। উপাত্তকে বিশ্লেষণ করে যে ফল পাওয়া যায় সেটাই হচ্ছে মূলত ইনফরমেশন বা তথ্য। তথ্য হলো বিশ্লেষণ বা প্রসেস করা অর্থবহ উপাত্ত, যা বোঝা সহজ। এক কথায় তথ্য বলতে কি বোঝায়? ইনফরমেশন বলতে তথ্য হলো বিশ্লেষণ বা প্রসেস করা অর্থবহ উপাত্ত, যেটা বোঝা অনেক সহজ। ঠিক আছে, অর্থাৎ উপাত্তকে বিশ্লেষণ করার পর আমরা যে চূড়ান্ত ফল পাই সেটাই হচ্ছে তথ্য বা ইনফরমেশন। একটা উপাত্ত, সেটাকে যদি আমি বিশ্লেষণ করি, বিশ্লেষণ করে যেই ফলটা পাওয়া যাবে সেটাই মূলত তথ্য বা ইনফরমেশন। যদি বলা হয় একটি ক্লাসের আইসিটি সাবজেক্টের গড় নম্বর 75 এবং 90-এর বেশি নম্বর পেয়েছে 2 জন, এখানে উপাত্ত বিশ্লেষণ করে একটি অর্থবহ তথ্য তৈরি হয়েছে যা সহজে বোঝা যায়। আমি যদি শুধু লিখে দিতাম 75 আর কত বলেছে 90, 75 এবং 90 লিখে দিয়েছি, তুমি কি এখান থেকে কিছু বুঝতে পারলা? দুইটা সংখ্যা লিখেছি 75 and 90, আরো এখানে একটা সংখ্যাও আছে 2। তাহলে এই তিনটা সংখ্যা আমি লিখেছি, বোঝা তো সম্ভব না। তাহলে আমি যদি বলি 75 এটা হচ্ছে আইসিটি সাবজেক্টের গড় নম্বর। তোমাদের ক্লাসের আইসিটি সাবজেক্টের সবার নাম্বারকে যোগ দিয়ে সব স্টুডেন্ট দিয়ে ভাগ করলে তো গড় বেরোবে, তাই না? তাহলে গড় নাম্বার হচ্ছে 75, 90-এর বেশি পেয়েছে এই 2 জন, সেক্ষেত্রে তো এটা তোমাদের জন্য সহজ হয়ে গেল, তাই না? ইয়েস। তাহলে ইনফরমেশন আর ডেটা, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি তোমরা বুঝতে পেরেছো? ইনফরমেশনের বাংলা হচ্ছে তথ্য আর উপাত্ত হচ্ছে কি বল, ডেটার বাংলা। ঠিক আছে, ডেটার বাংলা হচ্ছে উপাত্ত। মনে থাকবে তো? ঠিক আছে, আমরা খুব সহজেই তাহলে এটা হয়তো বুঝে গিয়েছি। অথবা আমরা যদি বলি একটি ফুটবল টিমের প্লেয়ারের গড় বয়স হচ্ছে 15 বছর। একটা ফুটবল টিমের প্লেয়ারদের গড় বয়স হচ্ছে 15 বছর, যা সবচেয়ে বেশি বয়সের প্লেয়ারের বয়স হচ্ছে 17 এবং সবচেয়ে কম বয়সের প্লেয়ারের বয়স হচ্ছে 14। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট কিছু ধারণা পেয়ে গেলাম। এই যে স্পষ্ট ধারণা পেলাম, মূলত এইটাই হচ্ছে ইনফরমেশন। ঠিক আছে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী, উপাত্ত হলো কাঁচা চাল। আমরা এখানে একটু দেখি যে তথ্য উপাত্তর ভিতরে আসলে সম্পর্কটা কোথায়। আমরা কিসের সাথে তুলনা করছি? উপাত্তকে। উপাত্তকে আমি তুলনা করছি কাঁচা চালের সাথে, যে চালটা আসলে রান্না করা হয়নি, শুধু চাল, শুধু এখানে চাল দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু চাল তো খাওয়ার উপযোগী হয় নাই, তাই না? তাহলে কাঁচা চাল এই জিনিসটাই হচ্ছে মূলত উপাত্ত। তথ্য হলো সেই চাল রান্না করে ভাত বানানো, যা খাওয়া যায় এবং এটা বুঝতেও আমাদের জন্য সহজ। ঠিক আছে, আমি চাইলে এই চাল দিয়ে কি করতে পারি?
চাল দিয়ে আমি চাইলে ভাত রাঁধতে পারি, খিচুড়ি রাঁধতে পারি, আমি যাও ভাত রাঁধতে পারি, তাই না? তাহলে এই যে বিভিন্ন এই যে উপাত্তকে ব্যবহার করেও কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন বানানো সম্ভব। বোঝাতে পারলাম? তাহলে তথ্য এবং উপাত্তর মধ্যে সম্পর্কটা কোথায়? সম্পর্কগুলো আমরা কিছু উদাহরণের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার আবহাওয়ার প্রতিবেদন যখন কেউ দেয়, আবহাওয়ার প্রতিবেদনের ক্ষেত্রে উপাত্ত হচ্ছে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। আজকের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ধরে নাও। এই তাপমাত্রাটা হচ্ছে 30 ডিগ্রি, 32 ডিগ্রি, 31 ডিগ্রি, 29 ডিগ্রি, এই যে আলাদা আলাদা করে দেওয়া আছে, আলাদা আলাদা, এই যে 32, 31, 29 ডিগ্রি সেলসিয়াস, এইগুলো হচ্ছে এই যে তাপমাত্রা এইটা দেওয়া আছে, এইগুলো হচ্ছে মূলত উপাত্ত। কিন্তু তথ্য কি? আজকের গড় তাপমাত্রা 30.5 ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যখন আমি এইভাবে বলে দিচ্ছি, সেটাই হচ্ছে মূলত কি? ইনফরমেশন। ঠিক আছে, ঠিক আছে। উপাত্ত থেকে তথ্য কিভাবে তৈরি হয় সেই প্রক্রিয়াটা আবার আমরা দেখে নিব, যে উপাত্ত থেকে কিভাবে ইনফরমেশন বা ডেটা থেকে কিভাবে ইনফরমেশনের রূপ নেয়। উপাত্ত সংগ্রহ করতে হয় প্রথমে ডেটা কালেকশন, ডেটা কালেকশনের পরে সেটাকে অ্যানালাইসিস বা বিশ্লেষণ, তারপরে কি করতে হয়? ক্রিয়েটিং ইনফরমেশন বা তথ্যকে তৈরি করা। তিনটি প্রসেস, খুব সহজ। প্রথমে উপাত্ত সংগ্রহ করা, তারপরে সেটাকে বিশ্লেষণ করা, তারপরে তথ্য তৈরি করা। কেমন? তো আমরা তো বুঝে যাচ্ছি মনে হয় তথ্য উপাত্তর মধ্যে যেই সম্পর্কটা আছে। আরো কিছু উদাহরণ আমরা দেখি প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা বুঝতে পারলাম যে উপাত্ত একা কোনো অর্থ বহন করে না। উপাত্ত একা কোনো অর্থ বহন করে কি? না, করে না। তাহলে উপাত্ত একা কোনো অর্থ বহন করে না, কিন্তু সঠিক বিশ্লেষণের মাধ্যমে সেটি তথ্য হয়ে ওঠে, যা আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সঠিকভাবে বিশ্লেষণ করে সেটাকে তথ্যে রূপান্তর করা হয়, তখন সেই তথ্যকে আমরা কাজে লাগাতে পারি। প্রিয় শিক্ষার্থী, এসো এখন আমরা একটু জোড়ায় কাজ করে ফেলি। ঠিক আছে, এজন্য তোমরা সব শিক্ষার্থী মিলে 2 জন করে জোড়া হয়ে যাও, পেয়ার বা জোড়া হয়ে যাও। আলাদা আলাদা বন্ধু বেছে নিয়ে তোমরা জোড়া হয়ে যেই কাজটি করবে, একটা কাগজে কোনো উপাত্ত লিখে তোমার যে পার্টনার, সেই পার্টনারকে দাও, তাকে অনুমান করতে বলো এই উপাত্তগুলোর অর্থ কি। সে যদি অনুমান করতে না পারে, তাহলে সে তোমাকে 10টা প্রশ্ন করতে পারবে। 10টা প্রশ্ন তোমাকে করতে পারবে। প্রশ্নগুলো এমনভাবে হতে হবে যেটার উত্তর তুমি শুধু হ্যাঁ এবং নাতে দিবে। বুঝাতে পারলাম? তুমি শুধুমাত্র কিছু উপাত্ত, তোমার জোড়ায় যখন কাজ করবে, তুমি এবং তোমার পার্টনার মনে করো বসেছো, তুমি খাতায় কিছু উপাত্ত লিখে তোমার পার্টনারকে দাও, তোমার পার্টনার কিছু উপাত্ত লিখে কি করবে? তোমাকে দিবে। এখন মনে করো তুমি উপাত্ত লিখেছো 100। এখন তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করছে, এই 100 কি কোনো কারোর ম্যাথে পাওয়া নাম্বার? হয়তো এটার উত্তর হচ্ছে না। মানে তোমাকে এইভাবে হ্যাঁ অথবা নাতে হতে হবে। তুমি বলবে না। আচ্ছা, এটা কি কেউ কারোর করার রান? তোমার উত্তর হচ্ছে না। তুমি হয়তো অন্য কিছু ভেবে রেখেছো। তাহলে এই 100 কি? এইভাবে সে তোমাকে এমনভাবে প্রশ্ন করবে, 10 বার সে তোমাকে প্রশ্ন করার সুযোগ পাবে। 10 বারের বারেও সে যদি প্রশ্ন করে তোমার মুখ থেকে এই সঠিক তথ্যটা বের করে নিতে না পারে, সেক্ষেত্রে তুমি হয়তো বলে দিবে যে না, এই 100 হচ্ছে বর্তমানে আমার পকেটে 100 টাকা আছে, সেটা আমি বোঝাতে চেয়েছি। এইভাবে একটা মজার খেলা তোমরা সবাই খেলে ফেলো। ঠিক আছে, জোড়ায় জোড়ায় কাজের মাধ্যমে আমরা এটা একটা খেলা খেলে ফেলবো। ঠিক আছে, এটা শেষ হলে তোমাদের একটা একক কাজ বা ব্যক্তিগত কাজ থাকবে। সেটা হচ্ছে তোমরা নিজের সম্পর্কে সকল তথ্যের একটা তালিকা নিজের ওই যে আইসিটি খাতা, সেই আইসিটি খাতাতে তোমরা তৈরি করে ফেলবে। কেমন? তো আজকে আমরা নতুন কি কি শিখলাম? আজকে শিখলাম তথ্য বা ইনফরমেশন, উপাত্ত বা ডেটা, গ্লোবাল ভিলেজ সম্পর্কেও আমরা শিখেছি। প্রিয় শিক্ষার্থী, আজকের সেশনের পর্যালোচনা আমরা সেরে ফেলবো ওই 3টি প্রশ্নের আলোকে। নিশ্চয়ই তোমাদের 3টি প্রশ্নের কথা মনে আছে। কি আজকের সেশনের কোন বিষয়টি তোমার ভিতরে নতুন ভাবনা সৃষ্টি করেছে? সেশনের কোন কাজের জন্য তুমি নিজেই নিজেকে ধন্যবাদ দিতে চাও? এবং সেশন শেষে তোমার অনুভূতি কি? এই 3টি বিষয়ে পর্যালোচনা করে তুমি তোমার পর্যালোচনার ফল তোমার আইসিটি খাতায় লিখে ফেলবে, নিশ্চয়ই তোমার দলগত এবং একক কাজ শেষ করার পরে। তো আগামী সেশনে আমাদের কি কি শিক্ষা উপকরণ প্রয়োজন হবে? আইসিটির বই ও খাতা প্রয়োজন হবে, পেন্সিল প্রয়োজন হবে, ইরেজার প্রয়োজন হবে, পেন্সিল কাটার এবং রঙিন কলমের
প্রয়োজন হবে। তো আজকের সেশনের আমরা একটু রিভিউ সেরে ফেলি, দেখে নিই। আজকের সেশনের শুরুতেই আমরা শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছিলাম, গ্লোবাল ভিলেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, উপাত্ত তথ্য সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম, এরপরে জোড়ায় ও ব্যক্তিগতভাবে কাজ করেছি এবং সর্বশেষে আত্মবিশ্লেষণের মাধ্যমে আমরা আমাদের সেশন শেষ করেছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের সেশন বা আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে নতুন উদ্যমে নতুনভাবে কথা হবে, আবার তোমাদের সাথে আমরা অনেক নতুন কিছু শিখবো, জানবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।